সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই মার্চ শনিবার। ত্রিপুরা রাজ্য থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর। আজকের বিশেষ খবর হলো বোর্ড পরীক্ষা শেষে দুবার আন্দোলনের প্রস্তুতি তুঙ্গে। লক্ষ্মী ভান্ডারের দখল চাইছে অন্য একটি ক্লাব, ফের সংঘর্ষের আশঙ্কা। আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হবে বনফুল, বললেন মুখ্যমন্ত্রী। অযথা সময় নষ্টের বদলে গঠনমূলক আলোচনা চায় রাজ্য। ভবিষ্যৎ জানতে বাজেট অধিবেশনে এখন ভরসা শিক্ষক কর্মচারীদের। ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিএনপির। এলাকায় অশান্তি সৃষ্টির পর পুলিশকে চ্যালেঞ্জ, গ্রেপ্তার মাফিয়া বিপ্লব। রেশন শপ ডিলারদের মর্জিমাফিক কাজকর্মের শিকার হচ্ছেন ভোক্তারা। রাজধানীতে মারাত্মক বায়ু দূষণ, পলিউশন দপ্তর ও নিগম নীরব দর্শক। এবার বিস্তারিত খবর। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনারা যদি ত্রিপুরাবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তাহলে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর। বিজেপির বিরুদ্ধে পথে নামছে বামেরা। বোর্ড পরীক্ষা শেষে দুর্বার আন্দোলনের প্রস্তুতি তুঙ্গে। এদিকে বোর্ড পরীক্ষা শেষ হতে দুর্বার আন্দোলন কর্মসূচি বামফ্রন্টের পাশাপাশি অন্যান্য সংগঠন ও কর্মসূচি সংগঠিত করবে। সিপিএম সহ বাম দলের কর্মসূচি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেটে ইস্যুতে সংগঠিত হয়েছিল। রাজ্য বাজেট আসছে, তার জন্য তৈরি বামেরাও। দুর্বার আন্দোলন কর্মসূচি সংগঠিত করার টার্গেট মেলার মাঠে। তাছাড়া সিআইটিইউ এবং কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ বৈঠকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশনও কর্মসূচি সংগঠিত করবে। ছাত্র যুব নেতৃত্বের পাশাপাশি ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ চলমান পরিস্থিতিতে কর্মসূচি বহাল রেখেছে। বোর্ড পরীক্ষার কারণে কিছুদিন কর্মসূচির গতি কম ছিল। এখন বোর্ড পরীক্ষা শেষ হলে কর্মসূচিকে জোরালো করা হবে বলে জানান বাম নেতা। এদিকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফে বলা হয়েছে, আইপিএফটি তীব্রামতাকে নিয়ে বিজেপির নেতৃত্বে পরিচালিত ত্রিপুরা সরকার ইতিমধ্যে 7 বছর পূর্ণ করেছে। ইতিমধ্যে এ নিয়ে বিজেপি সরকার ঢাকঢোলবাজি উৎসবে মেতে উঠেছে। তথাকথিত কল্পিত মন গড়া সাফল্যের বিজ্ঞাপন প্রচার, সরকারি টাকার অপব্যবহার করেছে। কিন্তু জনমত নির্বিশেষে ত্রিপুরার সাধারণ মানুষের জিজ্ঞাসা, গণতন্ত্রের উপর আক্রমণ, ভোটের অধিকার হরণ, একদলীয় ফ্যাসিস্ট সুলভ স্বৈর সন্ত্রাস কায়েম এবং আকপাশ তোলায় দুর্নীতি ও আর্থিক লুণ্ঠন ছাড়া তারা আর শাসনে পেলেন কি? সারা রাজ্যে কাজের তীব্র সংকট চলছে। রেগার এবং টুয়েপে প্রায় কাজ নেই বললেই চলে। কাজ করে শ্রমিকের মাসের পর মাস মজুরি পাচ্ছে না। কাজের খুঁজে নিকটবর্তী বাজারে ও শহরে দৈনিক আয় উপার্জনের উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ ভিড় বাড়াতে বাধ্য হচ্ছেন। দ্বিতীয় খবর, লক্ষ্মী ভান্ডারের দখল চাইছে অন্য একটি ক্লাব, ফের সংঘর্ষের আশঙ্কা। এদিকে কেন্দ্রীয় পূর্ত দপ্তর তথা সিপিডব্লিউডির কাজের ভাগ বাটোয়ারা নিয়ে উষাবাজার ফের নিগো গ্রুপ মাথাচাড়া দিচ্ছে। বিকিকুনের পর কয়েক মাস চুপচাপ ছিল, এখন ফের যে কে সেই। অবশ্য বলা যায়, কেন্দ্রীয় পূর্ত দপ্তরের অফিসটি কিছু রাষ্ট্রবাদী নেতাদের কাছে লক্ষ্মীর ভান্ডার হিসেবে পরিচিত। এই লক্ষ্মীর ভান্ডার যে বাম আমলে ছিল না তা কিন্তু নয়, বরং ওই লক্ষ্মীর ভান্ডারের অর্থে পুষ্ট হয়েছেন অনেক নেতা। এখনো লক্ষ্মীর ভান্ডার ছেড়ে যেতে মন চায় না রাষ্ট্রবাদীদের। লক্ষ্মীর ভান্ডার থেকে কমিশনার যাচ্ছে বড় বড় নেতাদের কাছে। বিকি খুনের পর সবাই ঘরে মুখ লুকিয়েছিলেন, এখন ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী ভান্ডার মানিক সাহা উষাবাজারের ভারতরত্ন সংঘর্ষের প্রাক্তন সম্পাদক বিকি খুনের পর কড়া মনোভাব নিয়েছিলেন। মূলত তারই নির্দেশে সুপারি কিলারদের ধরে আনতে বাধ্য হয় পুলিশ। তদন্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছিল সিট বাজারের যে ক্লাব বসে নিগো বাণিজ্যের ব্লুপ্রিন্ট রচনা তৈরি হতো, সেই ক্লাবটি আবার সরকারি জায়গায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত দুর্গাপূজার আগে সেটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবার কায়েম কয়েক মাস যেতেই নিগো মাফিয়ারা খুলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এখন লক্ষ্মী ভান্ডারের ভাগ পেতে চাইছে অনেক রাষ্ট্রবাদী ক্লাব।
তিন নম্বর খবর, রেশন শপ ডিলারদের মর্জি মাফিক কাজকর্মের শিকার হচ্ছেন ভোক্তারা। এদিকে গোমতী জেলা উদয়পুর মহকুমা অধিকাংশ রেশন শপগুলো নিয়মিতভাবে খুলছে না, ফলে ভোক্তারা রেশন শপ থেকে নিয়মিত চাল, ডাল, চিনি, কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রেশন শপ থেকে তুলতে না পারার ফলে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে একরাশ ক্ষোভ। অপরদিকে সরকারি নিয়ম অনুযায়ী অধিকাংশ রেশন শপগুলিতে কোনো সাইনবোর্ড থাকে না। কত নম্বর রেশন শপ সকাল এবং বিকেলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে তা কিছুই থাকে না। অনেক সময় দেখা যায় আজকে যেখানে রেশন শপ ছিল কালকে হয়তো সেখানে নেই। এ নিয়ে ভোক্তারা পড়েন মহাসংকটে। মাসের 12 থেকে 14 তারিখ পর্যন্ত রেশন শপে ডিলাররা তারা ভোক্তাদের জন্য নিয়মিতভাবে রেশন সামগ্রী না তোলার ফলে গরিব অংশের ভোক্তারা খোলা বাজার থেকে বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছে। এদিকে মাসের 15 তারিখ পর্যন্ত উদয়পুরে অধিকাংশ রেশন শপগুলো বন্ধ থাকে। এদিকে রাজ্য সরকার ঘোষণা করছে যে মার্চ মাসের 30 তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে, নতুবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এপ্রিলের 1 তারিখ থেকে ভোক্তারা রেশন থেকে সামগ্রী সংগ্রহ করতে পারবে না। এদিকে একাংশের রেশন ডিলারদের ইচ্ছাকৃতভাবে সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে রেশন শপ বন্ধ করে রাখার ফলে ভোক্তারা পড়ছে মহা সমস্যায়। এদিকে উদয়পুর ফুড কন্ট্রোলার অফিস থেকে জানা যায় মহকুমার 139টি রেশন শপ রয়েছে। তার মধ্যে কিল্লা আরডি ব্লকের অন্তর্গত 21টি, মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত 41টি, কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত 30টি, টেপানিয়া আরডি ব্লকের অন্তর্গত 27টি এবং উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত 20টি রেশন শপ রয়েছে। এর মধ্যে পৌর পরিষদের অন্তর্গত যে 20টি রেশন শপ রয়েছে তা অধিকাংশ মাসে 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। যে সমস্ত ফুড ইন্সপেক্টররা রয়েছেন তারা নিয়মিতভাবে পরিদর্শন না করার ফলে রেশন ডিলাররা তাদের ইচ্ছামতো দোকান বন্ধ রাখে কিংবা দোকান খোলা রাখে। রাজ্যের খাদ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করে গরিব মধ্যবিত্তরা যাতে করে নিয়মিত রেশন সামগ্রী সরবরাহ করতে পারে সেই জন্য কাজ করে চলছে। একাংশ সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও একাংশের রেশন ডিলারদের খামখেয়ালিপনার জন্য উদয়পুরের রেশন ভোক্তারা হচ্ছে নাজেহাল। দাবি উঠেছে যে সমস্ত আধিকারিকরা দায়িত্বে রয়েছেন তারা যেন নিয়মিতভাবে রেশন শপগুলো নিয়মিতভাবে খোলা হয় এবং খাদ্য সামগ্রী মাসের প্রথম সপ্তাহে থেকে যেন রেশন সামগ্রী সংগ্রহ করতে পারে সেই দিকে যেন লক্ষ্য রাখে সেই অনুরোধ রেখেছে। 4 নম্বর খবর, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হবে বনফুল বললেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের মধ্যে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বনফুলকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আজ সাবরুমের মনু বনকুলে মহামুনি বুদ্ধ মন্দির প্রাঙ্গণে ৭৮তম 5 দিনব্যাপী বনফুল মহামুনি মেলার উদ্বোধন করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বনফুল মহামুনি বুদ্ধ মন্দিরের 28টি বুদ্ধ মূর্তির আবরণ উন্মোচন করেন এবং মন্দিরে পুজো দেন। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধের বাণী ও ধর্মশিক্ষা শান্তি সম্প্রীতি প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষকে সৎ পথে চলার নির্দেশ দেয়। ভগবান বুদ্ধের বাণী আজ প্রাসঙ্গিক। তিনি আরো বলেন, রাজ্য সরকার সাবরুমে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির কাজ দ্রুত সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করবে। এই ইউনিভার্সিটিতে ধর্মশিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা, জব, ধ্যান, খেলাধুলার বিকাশ ঘটানো হবে। 4 নম্বর খবর, ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিএনপির। এদিকে অশান্ত বাংলাদেশ প্রসাদ ষড়যন্ত্রের জাল নির্বাচনের দাবিতে নয়া কর্মসূচির ঘোষণা দিল বিএনপি। পাকিস্তান ও চীনের মদতে দেশ জামাত শিবিরের সহায়তায় দেশে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখলের জন্য মোহাম্মদ ইউনূসের স্বপ্ন ক্রমেই ফিতে হয়ে আসছে। দেশ পরিচালনার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ক্রমেই হাঁপিয়ে উঠেছে সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য নির্বাচনই একমাত্র পথ বলে বারবার নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। তবে নানান অজুহাতে দেশে নির্বাচন নিয়ে ইউনূস সরকারের গড়িমসিতে গভীর ষড়যন্ত্রের আঁচ পেয়ে দ্রুত নির্বাচনের দাবিতে দেশ নয়া কর্মসূচির ঘোষণা করল বেগম খালেদা জিয়ার দল। এই পরিস্থিতিতে এপ্রিল মাস থেকে সমাবেশের মতো কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে থাকবে বিএনপি। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণায় বিএনপির এই নতুন সিদ্ধান্তের পেছনে সেনাবাহিনীর নীরব প্রশ্ন রয়েছে, যার মূল কারণ হলো বাংলাদেশের নির্বাচিত সরকার গঠন হলে আরো বেশি সুরক্ষিত থাকবে বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। এরপর সেনাবাহিনীর মধ্যে জামাত শিবিরের সমর্থক গোষ্ঠীর অফিসারদের দাপট যে ক্রমেই বেড়েছে তার ইঙ্গিতও মিলছে বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনায়। ফলে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দেশের অন্যতম দলটি বিএনপির পেছনে দাঁড়ানো অস্বাভাবিক কিছু নয়। দেশের সাধারণ নির্বাচনী অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যেই চাঁচাচোলা ভাষায় আক্রমণ করেছে বিএনপি নেতৃত্ব। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের কথায় মোহাম্মদ ইউনূসের শাসনে দেশ বর্তমানে গভীর কুয়াশায় নিমজ্জিত। শুধু তাই নয়, দেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফজলুল হক রহমান। তার দাবি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে দেখা যায় সিংহাসনের জন্য প্রাসাদ, ষড়যন্ত্র আর জটিল ও কুটিল গোষ্ঠ উপগোষ্ঠীর মধ্যে নারকীয় বিন্যাসের বিবরণ যে হাসিনার আমলে নিজেরা পদ্ম সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত করে সারা বিশ্বের মর্যাদা কুড়িয়েছিল বাংলাদেশ, সেই দেশেই এখন চেয়ারের জন্য মুঘল আমলের মতোই শুরু হয়েছে প্রসাদ ষড়যন্ত্রের কতই না অধ্যায়। 5 নম্বর খবর, ভবিষ্যৎ জানতে বাজেট অধিবেশন এখন ভরসা শিক্ষক কর্মচারীদের। এদিকে বিধানসভার অধিবেশনে ডিএডিআর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 21 মার্চ শুরু হবে 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেট অধিবেশন। এবারের বাজেট অধিবেশনে কি ডিএডিআর ঘোষণা করা হবে? বকেয়া ডিএডিআর 23%। তাছাড়া ইতিমধ্যে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম সফর করে গেছে। এবারের বাজেট 15তম অর্থ কমিশনের শেষ বাজেট। 2016 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে। পরবর্তী বাজেট করা হবে ষোড়শ অর্থ কমিশনের কথা মাথায় রেখে। এদিক থেকে 15তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া অন্যতম দাবি শিক্ষক কর্মচারীদের। তাছাড়া রাজ্যের শিক্ষক কর্মচারী নেতৃত্বে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি। পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড এক্সপেন্ডিচারে যুক্ত করেনি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বের বক্তব্য, এখন বকেয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনে রাজ্যকে টাকা কম দেবে। এখন ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বলারও সুযোগ নেই। তাছাড়া বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ডিআর কেন্দ্রের মতোই করে নিয়েছে। ব্যবধান ত্রিপুরা থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোই কম। তাছাড়া ডিএডিআর ছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.72, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে সর্বোচ্চ 2.57। কেন্দ্রীয় 7ম বেতন কমিশন হুবহু লাগু হয়ে গেছে বলে যেসব ভোক্তারা চিৎকার করেছিলেন তারাও এখন চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। অন্যথায় পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে না। আর্থিকভাবে ক্ষতির শিকার হবে রাজ্যের শিক্ষক কর্মচারীরা। আবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত না নেওয়া হলে পরবর্তী অর্থ কমিশন সেই টাকাও কমিটেড করবে না। সব মিলিয়ে প্রকারান্তরে রাজ্যের আর্থিক ক্ষতি। সেদিক থেকে এবারের বাজেট অধিবেশন কি দিতে চলেছে তা সময়ই বলবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।